দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা, হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের। মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, মামলা থেকে খালাস পাবেন আসামিরা। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। অন্য দিনের তুলনায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম, তবে সময়ের সাথে সাথে সেটা স্বাভাবিক হয়ে ওঠে। প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয়। এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি। নেতারা বলছেন, উচ্চকক্ষে পিআর সহ ঐকমত না হওয়া সুপারিশ গণভোটের প্রশ্নে রাখা জবরদস্তিমূলক। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো প্রস্তাব মানতে দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দেয়া বিষয় জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা বিবেচনায় নিতে হবে। এবার শুনবেন বিস্তারিত। ২০২৪ সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে, দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার। কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। অভিযোগ গঠনের পর ৩ মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হলো পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন। বেলা ১২টার কিছু পর বসেন ট্রাইব্যুনাল। এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময়। জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন, ১৭ নভেম্বর সোমবার ঘোষণা হবে রায়। এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে বিচার হচ্ছে। জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ। রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন। মামলায় সাক্ষ্য দেন ৫৪ জন। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ। এর আগে ফোনালাপগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন। যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি। ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল। কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে। আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ ১৪০০ জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কী।
যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে। অন্যান্য স্বাভাবিক দিনের মতো ছিল না বৃহস্পতিবারের সকাল। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের আতঙ্ক নগরবাসীর চোখে মুখে। কখন কি ঘটে যায় সেই শঙ্কা নিয়েই কর্মস্থলের পথে ছোটেন সবাই। কেননা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা, স্বাভাবিক কার্যক্রম চলে শিক্ষা প্রতিষ্ঠানেও। ভোর থেকেই বেশিরভাগ সড়ক ফাঁকা, তবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত অফিস সময়ে সড়কে গণপরিবহন কিছুটা বাড়ে। ছিল মানুষের পদচারণাও। ভয় লাগে, তারপরও চাকরি বাঁচানোর তাগিদে যাইতে হতো, অফিসের কাজ করতে যাইতে হবে। তো ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এগুলো চলছে, তাতে আমাদের ভয় লাগে, কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে এখন আমাদেরকে জীবিকার তাগিদে যেতে হয়। শুধু ভয় না, এটা হচ্ছে আমাদের দেশের ক্ষতি, একটা পরিবারের ক্ষতি। 10টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজপথে ফের নামে স্থবিরতা। তখন পুরো রাজধানীতে যান চলাচল ছিল না বললেই চলে। দূরপাল্লার বাস ছেড়েছে 2-1টি। 12টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ঢাকার চিত্র। দুপুরের দিকে বিভিন্ন সড়কে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় অনেককেই। মাঠের যে পরিস্থিতি, মানুষ আসলে গুজবটাকে সত্য বলে মেনে নিচ্ছে আর কি, কিন্তু আসলে বাস্তব চিত্র, পুলিশের টহল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা মাঠ পর্যায়েও দেখছি যে না, ওনাদের তৎপরতা আছে। কোনো বাসই যাইতে চায় না, চৌরাস্তা দিকে যাবো ভাই, ময়মনসিংহ, ফুলপুর, অনেক কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বাস পাইতেছি না, বাসের খুব কষ্টে আমরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের প্রবেশ মুখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির 17,000 সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। এছাড়াও সতর্ক অবস্থানে সোয়াট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট। সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ভাসমান ও ছিন্নমূল মানুষকে দিয়ে নাশকতার প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে অনেককেই। বেশ কিছু ভাসমান মানুষ রয়েছে, তো এদেরকে অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদেরকে দিয়ে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে তারা প্রলোভন দেয়। টঙ্গী যে মাজার বস্তি, সেখান থেকে অনেক সময় অপরাধীরা এসে এখানে অপরাধ করে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, বাট আমরা এটা খুব সতর্ক দৃষ্টি রেখেছি। গত কয়েকদিন যেসব নাশকতার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড় ধরনের কোনো সমস্যা নাই, ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অপ্রীতিকর কিছু ঘটেনি, তবে গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 কর্মীর উপস্থিতিতে তৈরি হয় হট্টগোল। প্রিয় দেশবাসী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে।
ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শিগগিরই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। এ সময় ঐক্যমত্য কমিশনের সভাপতির দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ঐক্যমত হওয়া সনদ থেকে সরে আসার অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, সংসদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐক্যমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হা বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই। মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দেন জনগণের রায়ে দ্রুত সংসদ প্রতিষ্ঠায়। বলেন, পিআর মানুষের কাছে বোধগম্য নয়। যতই এই ধরনের জিনিসপত্র চাপিয়ে দিতে চাই, সেটা আগে থেকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে পথ পাততে দিতে পারবেন। এ সময় বিএনপি নেতারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির না হলেও ঐক্যমত্য কমিশনে ঐক্যের স্বার্থে তারা তা মেনে নিয়েছিলেন।